আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন আগেই গিয়েছিলাম বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আমাদের সুন্দরবনে। তো সেখানে অনেক ভিডিও করা হয়েছিল, তো ভিডিওগুলো হারিয়ে যাবে, তো ভাবলাম যে একসাথে অ্যাসেম্বল করে রাখি আর কি। তো আমরা সবাই মিলে যাত্রা শুরু করি ঢাকার কল্যাণপুর থেকে। সেখান থেকে আমরা যাব হচ্ছে খুলনার সোনাডাঙ্গার উদ্দেশ্যে। তো মাঝখানে আমরা সাম্পান একটা হোটেলে হালকা নাস্তা করে নেই। ভোর 4:30-5টার দিকে আমরা সোনাডাঙ্গা পৌঁছাই। কেন যেন ওই দিন খুব কুয়াশাচ্ছন্ন ছিল, তো এই কুয়াশাচ্ছন্ন খুলনা শহরটা খুব ভালো লাগতেছিল। হালকা ঠান্ডা ছিল আর পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমরা খুলনার সোনাডাঙ্গা থেকে এখন যাচ্ছি হচ্ছে 4 নম্বর ঘাটে। তো সেখান থেকে আমরা শিপে যাব। আমরা এবার যে শিপটাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে আলাস্কা। এটা এই রুটে বা এই খুলনার এই সুন্দরবন ভ্রমণের জন্য ওয়ান অফ দ্য বেস্ট শিপ বলতে পারেন। তো খুবই সুন্দর ছিল শিপটা, এর সার্ভিস থেকে শুরু করে অন্যান্য সব কিছুই খুব সুন্দর ছিল। আমরা একটা প্যাকেজে গিয়েছিলাম। সাধারণত এখানে 15 থেকে 22,000-এর ভিতরে আপনি পার হেড প্যাকেজগুলো পেয়ে যাবেন। খাবার দাবার থেকে শিপে স্টে করা এবং সুন্দরবনের বিভিন্ন স্পট ভিজিটের যে যাবতীয় খরচ সবকিছুই এই প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত ছিল। আমরা 2 রাত 3 দিনের জন্য মোটামুটি মাঝারি লেভেলের একটা প্যাকেজ আমরা নেই। তো আমরা সকাল সকাল শিপে চলে আসি। শিপে আসার পরে আমাদেরকে ফুল দিয়ে ওয়ার্ম ওয়েলকাম জানানো হয়। শিপের ভিতরের পরিবেশটা সত্যি অনেক সুন্দর ছিল, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। ইন্টেরিয়রটা খুবই ভালো ছিল। মনেই হচ্ছিল না যে এটা শিপ, মনে হচ্ছিল 4 স্টার মানের কোনো হোটেলে হয়তো বা আছি। সবাই অনেক ক্লান্ত ছিলাম, তো ভাবলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে। আমরা 2টো রুম নিয়েছিলাম। শিপের রুমগুলো স্পেশিয়াস ছিল এবং মানও যথেষ্ট ভালো ছিল। ফুল শিপটাই এয়ার কন্ডিশন ছিল, সো গরমের ভিতরে আমাদের ওই সমস্যাটা কিন্তু হয়নি। তো রুমের ভিতর থেকে বাইরের ভিউটাও ছিল অসাধারণ। রুমে ব্যাগটেক রেখেই ফ্রেশ না হয়ে ভাবলাম শিপটা একটু ঘুরে আসি। তো আমরা সবাই মিলে শিপের চারপাশটা ঘুরে দেখছিলাম। শিপটি প্রায় 3 তালা, তো প্রত্যেকটা তালা থেকে একটা আলাদা আলাদা ভিউ পাওয়া যাচ্ছিল আর কি। এবং সকালবেলায় যখন আমরা সোনাডাঙ্গাতেই ছিলাম তখন আসলে কুয়াশাচ্ছন্ন খুব ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল, আমরা খুব এনজয় করতেছিলাম। অল্প কিছুক্ষণের ভিতরেই শিপটা ছেড়ে দেয়, তো আমরাও ফ্রেশ হয়ে একটু রেস্ট করতেছিলাম। আর পাশাপাশি রুম থেকে আমরা বাইরের ভিউটাও কিন্তু খুব এনজয় করতেছিলাম। প্রচুর ক্ষুধা লেগেছিল, তো কিছুক্ষণ পরেই খাবারের ডাক আসলো। তো আমরা সবাই মিলে চলে আসলাম খেতে। আর 3 তালাতে ওনাদের ডাইনিং স্পেস ছিল। আর খাবারের মান সম্পর্কে যদি বলতে হয়, দ্যাট ওয়াজ ভেরি গুড। ডিফারেন্ট টাইপ অফ আইটেম ছিল এবং খাবারের মানও যথেষ্ট ভালো ছিল। এবং সার্ভিসের কথাও যদি বলতে হয় আলাদাভাবে অবশ্যই বলতে হবে, তাদের সার্ভিস খুবই ভালো ছিল। এই জায়গাটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি খেতে খেতে বাইরের ভিউটা দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনিং স্পেস থেকে বাইরের যে ভিউটা খুবই সুন্দর। তো আমরা খাচ্ছিলাম এবং এটা রূপসা নদী হবে সম্ভবত, রূপসা নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম। খেতে খেতে আমরা আমাদের শিপের গাইড এবং ফরেস্ট ডিপার্টমেন্টের যে প্রতিনিধি ছিল তাদের কাছ থেকে এই ট্যুরের একটা ব্রিফ নিয়ে নিলাম।
এবং তারা আমাদেরকে বলছিল আমরা কোথায় কোথায় যাব, কি কি করব ইত্যাদি। নাস্তা করেই শিপের ডেকে চলে আসলাম, কারণ আর অল্প কিছুক্ষণের ভিতরেই সুন্দরবনটা শুরু হবে। তো ভাবলাম যে শিপের এই অংশটা থেকে সুন্দরবনটা উপভোগ করার সুযোগটা ছাড়া যাবে না। তো একদম চা খেতে খেতে সুন্দরবন দেখব। আমাদের শিপে একটা ছোট্ট কিউট সুইমিং পুল ছিল, তো আমি আর রাতুল প্ল্যান করতেছিলাম কখন এটাতে ঝাপাঝাপি করব। তো এটা বলতে বলতেই কিছুক্ষণের ভিতরেই আমরা খেয়াল করলাম যে আমাদের এক পাশ থেকে সুন্দরবনের বনটা শুরু হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথম সুন্দরবন দেখা শিপ থেকে, এই সবুজে ঘেরা এই সুন্দর সুন্দরবন সত্যিই আসলে মুগ্ধ করছিল। তাকিয়েছিলাম অপলক ভাবে। কিছুক্ষণ পর শিপের যে ফ্রন্ট একদম যে ডেকটা, মানে সেইখানে আমরা চলে আসলাম, মানে যেটাকে ওই টাইটানিক জোন বলে আর কি। তো এইখান থেকে সুন্দরবনে আলাদা একটা ভিউ পাওয়া যাচ্ছিল, তো ভাবলাম সেটা মিস করা যাবে না। আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে আন্ধারমানিক। আমরা সেখানেই যাব, সেই জায়গার উদ্দেশ্যেই আমাদের যাত্রা শুরু। তো অনেকটা সময় ধরে ওই জায়গাটাতে যেতে হয়। তো এই সময়টাতে শিপে সময় কাটানো, আড্ডা দেওয়া ছাড়া আসলে তেমন কিছু নেই। তবে সময়টা উপভোগ্য ছিল, অবশ্যই উপভোগ্য ছিল, কারণ দুই পাশে আমরা সুন্দরবনকে এনজয় করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, নিজেরা গল্প গুজব, এর ভিতর দিয়ে এই সময়টা খুব ভালো সময় যাচ্ছিল আর কি। আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পটে চলে আসবো, আন্ধারমানিক। তো আমাদের শিপের সাথে সবসময় একটা অ্যাটাচ ট্রলার থাকে, তো সেই ছোট্ট ট্রলারে করেই আমরা বিভিন্ন স্পটে যাব। আমরা আমাদের শিপ থেকে আমাদের প্রথম স্পট আন্দারমানিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা শিপের সবাই যারা ছিলাম, সবাই একসাথে আমরা আন্দারমানিকের উদ্দেশ্যে, আমাদের গাইড এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের প্রতিনিধি, তারা সবাই আমাদের সাথে ছিলেন। আন্দারমানিকে আমরা সুন্দরী গাছ সহ অন্যান্য গাছ এবং বনের একটা অংশ ঘুরে দেখতে পারবো, এবং যদি ভাগ্য ভালো থাকে হরিণ সহ অন্যান্য প্রাণী দেখারও সুযোগ থাকতে পারে। সুন্দরী গাছ চেনার একটাই উপায়, যে গাছটি দেখতে খুবই কুৎসিত সেটাই সুন্দরী গাছ, মনে রাখবেন।
আর রাতুল আমাদেরকে আগেই সুন্দরী গাছ চেনার একটা টিপস দিয়ে দিল। আচ্ছা, আমাদের এই যে ডান দিকে যে বড় গাছগুলো দেখতেছি, এগুলো সবগুলো হচ্ছে বাইন গাছ। আমরা মাছের নাম বাইন শুনছি, এটা কিন্তু গাছের নামও বাইন আছে। এবং এই বাইনটা হচ্ছে সুন্দরবনের সব থেকে ছোট শ্বাসমূল হয়। বাইন গাছের নিচে যে দেখতেছে যে শিকড়ের মতো, এগুলোকে শ্বাসমূল বলে। যেহেতু এইটা দিয়ে গাছ অক্সিজেন নেয়, এই জন্য এটাকে শ্বাসমূল বলে। কিন্তু বাইনের শ্বাসমূলটা সব থেকে ছোট। জঙ্গলের কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে, কেমন থমথমে নিস্তব্ধ, একটা রহস্য ব্যাপার। তো যতই ভিতরে যাচ্ছিলাম আমরা কিন্তু এই জিনিসটা উপভোগ করছিলাম সবাই মিলে। কাঠ দিয়ে খুলনায় যে নিউজ প্রিন্ট মিল ছিল, এই নিউজ প্রিন্ট মিলে গেওয়া কাঠ দিয়ে নিউজ প্রিন্টের কাগজ তৈরি হতো। কিন্তু যেহেতু সুন্দরবন জায়গায় এখন গাছ কাটা নিষিদ্ধ, সেহেতু মিলটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে সব থেকে নরম কাঠ, গেওয়া গাছটা। আমাদের সাথে থাকা ফরেস্ট ডিপার্টমেন্টের রবিউল ভাই খুব ভালো মানুষ। উনি আমাদেরকে বিভিন্ন গাছ এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে একদম ব্রিফ করছিলেন। তো খুব ভালো একজন মানুষ। বনে সামান্য ঘোরাঘুরির পর আমরা এই আন্দারমানিক রিজিয়নেরই আরেকটা স্পট, তার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। মূলত সেখানে হরিণ দেখার একটা সম্ভাবনা রয়েছে। এখন আমরা যে জায়গাটাতে আছি, মূলত এই জায়গাগুলোতেই হরিণ দেখার সম্ভাবনা থাকে। সাধারণত সুন্দরবনের সব জায়গায় হরিণ থাকে না। যে জায়গাগুলোতে ঘাস আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ঘাস দেখা যাচ্ছে, অথবা কেওড়া গাছ থাকে, সেই জায়গাগুলোতে হরিণ পাওয়া যায়। তো আমরা আসলে এবারের মতো ডাকি না, তবে আসার সময় আমরা দেখি একটু ভিতর দিয়ে এসে হরিণ দেখার সুযোগ হয় কিনা। এই অংশটার শেষ প্রান্তে হচ্ছে সমুদ্র। তো আমরা এই বন থেকে একটু সমুদ্র দেখার জন্য আগিয়ে যাচ্ছিলাম। জায়গাটার নাম সম্ভবত আমি ভুলে গিয়েছি, এটা ডিমের চর হতে পারে। চলেন সমুদ্র দেখি। ফেরার পথে তো হয়েই গেল হরিণ দেখা। তো আমরা বলেছিলাম যে ফেরার সময়টাতে আমরা একটু অন্য রুট ব্যবহার করে আসব। তো যার কারণে আমরা কিছু হরিণ দেখতে পেলাম। আমরা দূর থেকে দেখছিলাম, কাছে গেলে ওরা আবার চলে যায়। সো দূর থেকে হরিণগুলো দেখা যাচ্ছে। আজকের মতো আন্দারমানিকের এই স্পটটি শেষ। তো আমরা ধীরে ধীরে আবার আমাদের শিপের উদ্দেশ্যে ব্যাক করছিলাম।
বনের ভিতর দিয়ে। তো এই সময়টা খুব রোমাঞ্চকর ছিল, যখন বনের ভিতর দিয়ে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের ওই প্রতিনিধির সাথে আমরা সবাই যখন যাচ্ছিলাম। সাধারণত যেখানে হরিণ থাকে সেখানে কিন্তু বাঘও থাকে। রবিউল ভাই কিন্তু আমাদেরকে সেই কথাটাই মনে করে দিচ্ছিল। তো যাই হোক, খুব সুন্দর একটা স্পটে আমরা ঘুরলাম। এখন আমরা শিপে যাব, সেখানে হালকা নাস্তা করে একটু ফ্রেশ হয়ে আমাদের নেক্সট স্পট সেটা হচ্ছে কটকা, সম্ভবত সেই কটকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। অল্প কিছুক্ষণের ভিতরে আমরা কটকা চলে আসলাম। কটকা সুন্দরবনের একটা সুন্দর স্পট। এখানে হরিণ কাছে থেকে দেখার একটা সুযোগ আছে, কারণ এখানে প্রচুর কেওড়া গাছ রয়েছে, আর হরিণের এই কেওড়া গাছের কথা খুবই পছন্দ। তার মানে সুন্দরবনের পূর্বের একেবারে শেষ প্রান্ত আমাদের হচ্ছে কি ঘোরার জায়গাটা, মানে টুরিস্ট আমাদের ভিজিটের জায়গাটা হচ্ছে সুন্দরবনের একেবারে পূর্বে। এটা হচ্ছে সুন্দরবনের পূর্ব দিক, ওইটা পশ্চিম দিক। ওই পশ্চিম দিক হচ্ছে ইন্ডিয়ার অংশ, ওই যে নদীটা একেবারে। রবিউল ভাই আমাদেরকে এই কটকা স্পট সহ পুরো সুন্দরবনের একটা ব্রিফ করে দিলেন যে কোন কোন জায়গায় কি কি রয়েছে, এবং আমরা এই 2 রাত 3 দিনের এই অল্প সময়ে আমরা সুন্দরবনের কোন কোন জায়গায় ঘুরবো এই সম্পর্কে একদম বিস্তারিত আমাদেরকে বলে দিয়েছি। অবশেষে আমরা চলে আসলাম কেওড়া বনে, যেখান থেকে আমরা খুব ক্লোজলি হরিণগুলো দেখেছিলাম, একদম খুবই কাছে। মূলত এদেরকে কাছে ডাকার একটা পদ্ধতি হচ্ছে এই কেওড়া পাতাগুলো ছিঁড়ে এদেরকে যদি খেতে দেওয়া হয় তাহলে এরা কাছে আসে, কিন্তু যেটা একদমই ইলিগাল ছিল। তো আমরা পারমিশন নিয়ে কিছু পাতা ম্যানেজ করে তাদেরকে দিয়েছিলাম। তো এই জায়গাটা খুব সুন্দর ছিল, পাশেই সমুদ্র রয়েছে। তো দেখতে পাচ্ছেন গাছগুলো ভেঙে গেছে। সাধারণত ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা সাইক্লোন এই সময়গুলোতে সুন্দরবন কিন্তু আমাদেরকে সেভ করে, সুন্দরবনের এই গাছগুলো আমাদেরকে সেভ করে। ঘোরা টোরা শেষে চলে আসলাম শিপে। তো ভাবলাম নিজে একটু শিপটা চালাই, আর সব কিছু তো চালালাম, তো জাহাজ চালানো তো হলো না, তো একটু জাহাজ চালাচ্ছিলাম আর কি। সো বন্ধুরা আসলে মজা করেছিলাম, ওই জাহাজ পাইলট মোডেই ছিল। তো আমি জাস্ট একটু ছবি তোলার জন্য এগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিলাম আর কি। আমাদের শিপটা যখন সুন্দরবনের এই অংশটা দিয়ে যাচ্ছিল, এটা খুব ন্যারো একটা অংশ, মানে এটাকে ক্যানেল ক্রুজিং বলা যেতে পারে, কিন্তু আসলে শিপ নিয়ে এরকম ক্লোজলি যাওয়া আসলে যায় না। তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল, কারণ 2 পাশেই বন ছিল এবং খুব ক্লোজ ছিল আর কি। তো প্রথম দিনের মতো আমাদের সুন্দরবনের ভ্রমণ শেষ ছিল। তো শিপে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকেলের সময়টা শিপে বসেই কাটাচ্ছিলাম এবং পাশাপাশি সুন্দরবনের এই অপার সৌন্দর্য উপভোগ করছিলাম। তো কালকে আমরা যাব হচ্ছে টাইগার পয়েন্ট নামের একটা স্পটে। তো এখান থেকে বাঘ দেখার একটা সম্ভাবনা হয়তো আছে, যদি ভাগ্য ভালো থাকে। আমাদের পরের দিনের সুন্দরবন ভ্রমণ শুরু হয়ে গিয়েছে। তো আমরা শিপটার অ্যাঙ্কর করে একটা ছোট ট্রলারের মাধ্যমে আমরা টাইগার পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো এই জায়গাটা খুবই সুন্দর ছিল, ক্যানেল ক্রুজিং করে তারপরে যেতে হতো এবং খুব ভয়ানকও ছিল। সাধারণত এইসব জায়গাতে বাঘ দেখার একটা সম্ভাবনা থাকে, কাজেই সেই বিষয়টাও ভিতরে তখন কাজ করছিল। জায়গাটা এতই ন্যারো ছিল, আমাদের যে ট্রলারটি সেটা ওই 2 পারে বিভিন্ন জায়গায় আর কি বারবার বেঁধে যাচ্ছিল, একবার এই গাছের সাথে আরেকবার এই গাছের সাথে। সো জায়গাটা একদমই থমথমে ছিল। আমরা অল্প কিছু লোকই এই ট্রলারে করে ক্যানেলের ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো আসলেই সময়টা খুব রোমাঞ্চকর ছিল এবং ভয়েরও ছিল।
অবশেষে আমরা টাইগার পয়েন্টে আসলাম। এই যে জায়গাটা, এই জায়গাটার নামই টাইগার পয়েন্ট, এবং এখান থেকেই বাঘ দেখার একটা সম্ভাবনা কিন্তু থাকে, কারণ এখানে প্রচুর হরিণ আছে। হ্যাঁ, আপনারা ক্লোজলি দেখতে পাচ্ছেন যে হরিণগুলোকে, এবং এই জায়গাটাতেই বাঘ সাধারণত হরিণগুলো শিকার করে। তো আমরা একটা সাইটে ছিলাম যে যদি কোনো সম্ভাবনা থাকে, কিন্তু দুর্ভাগ্য আমরা দেখা পাইনি। কারণটা হচ্ছে অনেক মানুষ থাকলে আসলে হয় কি, এগুলো দেখা হয় না, একটু চুপি চুপি আসতে হয়। একটু অল্প মানুষ নিয়ে যদি নিরিবিলি এখানে আসা যায় এবং ধৈর্য ধরা যায়, তাহলে বাঘ দেখার সম্ভাবনা কিন্তু থাকে। তো এখন ব্যাক করার পালা। তো ভাবলাম যে আমরা জঙ্গলের ভিতর দিয়ে না গিয়ে নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাব। তো এই জায়গাটা খুব সুন্দর ছিল, নদীর পাড়, বালি, সবুজ গাছ। বিকেলে আমরা ডিমের চরে যাই। জায়গাটার নাম ডিমের চর। এখানে সমুদ্র এবং নদীর মোহনা। তো জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। আমরা শিপের যারা ছিলাম সবাই মিলে এখানে ফুটবল খেলি। ফুটবল খেলে তারপরে হচ্ছে আমরা আবার গোসলের জন্য চলে যাই নদীর মোহনাতে। গোসল করে আমরা শিপে ফিরে যাই, এবং শিপে গিয়েও আমাদের গোসল শেষ হয় না। সেইখানে আমাদের সেই যে সুইমিং পুলে ধাপাধাপি করার যে একটা ইচ্ছা, সেইটার বাসনা পূরণ হয়। রাতে শিপের অথরিটি আমাদের একটু মজা করার সুযোগ করে দেয়। তো আমরা নিজেরাই অনেক মজা করছিলাম, গান বাজাচ্ছিলাম, গান গাচ্ছিলাম। তো এই সময়টা সত্যিই অনেক আনন্দের ছিল। পাশাপাশি আমাদের আজকে রাতের খাবার ছিল হচ্ছে বারবিকিউ ছিল। তো সেইখানেও একটা মজার সময় গিয়েছে আমাদের। তো আজকে যেহেতু শেষ রাত শিপে, কালকে আমরা ব্যাক করব, তো এই সময়টা আমরা সবাই অনেক এনজয় করছিলাম। তো এভাবেই নাচানাচি করে গান গেয়ে আমরা আমাদের সুন্দরবন ট্যুরের একদম শেষ পর্যায়ে চলে আসি। তো আগামীকাল আমরা করমজল ভিজিট করে দেন হচ্ছে আমরা ঢাকা ব্যাক করব। তো এই সুন্দরবন ট্যুর নিয়ে আসলে যদি বলতে হয়, আমার জীবনের খুব সেরা একটা ট্যুর ছিল। খুব কাছের কিছু মানুষ নিয়ে এই ভ্রমণটা ছিল, সত্যিই খুবই আনন্দের ছিল, অনেক এনজয় করেছি। তো যদি আবার কখনো সুযোগ হয়, হয়তো বা চলে আসবে এই সুন্দরবনে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।